This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই নিয়েছে, ওই নিল চাপ, কান নিয়েছে চিলে। চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে। আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে। কান নিয়ে গেছে চিলে, এই ভেবে চিলের পেছনে ছোটার মানে কি জানেন তো? বুঝতেই পারছেন, সত্যি মিথ্যে যাচাই না করে গুজবে কান দেওয়া আর গুজবের পেছনে ছুটে বেড়ানো। এবার এটা বললে তাকে তো জানতে হবে যে গুজব কয় প্রকার এবং কি কি। সেটারইও একটা আস্ত উপন্যাস লেখা হয়ে যেতে পারে কিন্তু, তাই না? কিন্তু আপাতত একটা টাটকা গুজবের কথা তো না বললেই নয়, এবং টাটকা মর্মান্তিক। গুজব আমাদের কোন জায়গায় নিয়ে যায়, কিভাবে গুজব আমাদের মনকে অধিকার করে নেয় এবং আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনা সব কিছুকে ঢেকে দিয়ে একটা হারা উদ্দেশ্যে দৌড় করিয়ে দেয়, সেটারই কথা বলবো আজকে। উত্তর 24 পরগনার ওই জগদ্দলে এক যুবক, তার প্রতি হঠাৎ লোকজনের সন্দেহ হচ্ছে এ নিশ্চয়ই চোর, এ চুরি করেছে। এবং যখন ভাবনা, তখন ওটাকে মানে একটা কিছু তো হেস্তনেস্ত করতে হবে, করে ফেলেছে মানুষজন। ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে। ভাবুন তো, মানুষকে পাঞ্চিং ব্যাগ ভেবে বা লেপ তোষক ভেবে যারা দু চার ঘা কষাতে ভালোবাসেন, তারা আইনের হাতকে ভয় পান না এরকম কিন্তু নয়, কিন্তু ওই মাঝে মধ্যেই তারা আইনকে যে নিজের হাতে তুলে নেন, হয়তো তখন কোনো একটা ভাবনা, চিন্তা, কিছু কিছু ক্ষেত্রে কোনো গুজব হয়তো তাদের মনটাকে অধিকার করে নেয়, তাদের স্বাভাবিক বোধ, বুদ্ধি, চিন্তাভাবনার ক্ষমতাটাকে কোথাও গিয়ে ঢেকে ফেলে। তখন তারা ওই আলেয়ার পেছনে ছোটার মতো একটা হারা উদ্দেশ্যে ছুটে গিয়ে যেটা করার নয় সেটাই করেন। এক্ষেত্রে যেরকম ওই লোকজন ওই একই রকমভাবে অন্ধ হয়ে গিয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলেছেন। দেখুন, চুরির অভিযোগ যদি সত্যিও হয়, তাহলেও তো কাউকে মেরে ফেলার অধিকারটা কারোর জন্মে যায় না, তাই না? আইন বলে তো একটা জিনিস আছে। আর দেখুন, একই এলাকায় লাগাতার চুরি চামারি হলে গণরোষ তৈরি হয়েছে বলে একটা ধরা যেতে পারত, সেরকম হয়নি। মানুষের মনে রাগ জমতে জমতে হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়েছে, তাও হয়নি। এক্ষেত্রে কি হয়েছে? মানে জগদ্দল, এক্ষেত্রে চুরির অভিযোগটা তো প্রমাণিতই নয়। লোহা চুরি করেছে স্রেফ এইটুকুনি সন্দেহ, আর এই সন্দেহ থেকেই ইশাক আহমেদ নামে ওই যুবককে খুন করা হয়েছে। এবং এবং সব থেকে বড় কথা কি জানেন? অস্বস্তির কথাও, ওই নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাতে অবশ্য গোটা বিষয়টার গুরুত্ব বাড়ে বা কমে না। যে কোনো মানুষকেই এভাবে পিটিয়ে মারা, এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা মানবতার একটা মৃত্যু। কিন্তু এক্ষেত্রে ভাবুন, এক্ষেত্রে তার মানসিক ভারসাম্যহীন হওয়ার বিষয়টা এতটা জরুরি হয়ে যাচ্ছে এই জন্যে যে কাজটার সঙ্গে তাকে যুক্ত করা হচ্ছে, তিনি মানসিকভাবে সেই কাজটার সাথে আদৌ যুক্ত ছিলেন কি না, বা তার কোনো রকম হয়তো মানে মানসিক বৈকল্যের কারণেই তার কোনো আচরণে এরকম একটা মনে হওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল কি না, কেউ বিচার করেন, এত ভাবেনই নেই কেউ। একটা জাস্ট চুরির অভিযোগ, ব্যাস, তারপরেই হাতে সুপ, মানসিক ভারসাম্যহীন একজন মানুষ মৃত। এবং তারপর সেই ঠাহর বা ধারণাকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া যে চুরি করছি। দেখুন, আবার বলছি, এই বিষয়গুলো না আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়াতে বাধ্য করছে। আজকের দিনে চারপাশে এই ধরনের ঘটনা এত ঘটছে। আপনাদের আজকে
আজকেই না বললেই নয়, দেখুন পুরোটা। প্রত্যেকটা ঘটনার মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু না কিছু জিনিস আমাদের মনটাকে অধিকার করে নিচ্ছে, আমাদের স্বাভাবিক বোধ, বুদ্ধি, চিন্তা ভাবনাকে কোথাও গিয়ে রহিত করে দিচ্ছে, ঢেকে ফেলছে। এবং কেউ বা কোনো খবর বা কিছু, মানে আপনি নন, অন্য কিছু আপনার মনকে অধিকার করে আপনাকে দিয়ে কিছু কাজকর্ম করিয়ে নিচ্ছে। এটা একটা ভয়াবহ একটা পরিস্থিতি। এবং যখন এরকম ঘটনা ঘটে, অর্থাৎ আপনি নিজের নিয়ন্ত্রণে থাকেন না, তখন কি কি হতে পারে একবার ভেবে দেখুন। এবং সবথেকে দুর্ভাগ্যজনক কি জানেন, এই ছেলেটিকে মেরে ফেলার মতো ঘটনায় যথারীতি রাজনীতি ঢুকে গেছে। ব্যারাকপুরের সাংসদ, প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং, তার দাবি কি, ইশাককে খুনের পেছনে নাকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর নমিত সিং এবং তার দলবল আছে, এবং তাই জন্যই নাকি এই ঘটনার পরেই ওই কাউন্সিলরের ছেলে গা ঢাকা দিয়েছে। এবার দেখুন, এই অভিযোগটা ওনার কাছ থেকে আসাটা খুব স্বাভাবিক, বরঞ্চ উনি যদি অন্য কোনো বিজেপির কারোর দিকে আঙুল তুলতেন তাহলেই হয়তো সবাই অবাক হতেন। এক্ষেত্রে তিনি যা করেছেন সেটা হয়তো এই রাজনৈতিক ধর্ম মেনেই করেছেন। এটাও সত্যি না মিথ্যা আমরা কিচ্ছু বলছি না, আমরা সম্ভাবনাগুলো আলোচনা করছি। এবং সব রাজনৈতিক দল এই সমস্ত ক্ষেত্রে যা করে, তৃণমূলও এক্ষেত্রে তাই করেছে। অভিযোগটাকে নিজেদের গা থেকে জাস্ট ঝেড়ে ফেলে দিয়েছে। বিষয়টার মধ্যে কোনো রাজনীতিই নেই বলে দাবি করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। এবার ভাবুন, রাজনীতি থাকুক চাই না থাকুক, যারা পিটিয়ে একটা জলজ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিলেন, তারা রাজনীতির লোক হন বা না হন, তারা অপরাধী, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। কিন্তু তার থেকেও বড় কথা, তাদের হাতটা যে অনেক লম্বা, পেটানোর জন্য যে উপযুক্ত, সেটা বুঝতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। তাদের হাত যদি লম্বা না হতো, তাহলে আইনের হাতকে এখন পর্যন্ত তারা কি করে আটকে দিচ্ছেন যাতে তাদের কাছ অবধি আইনের হাত পৌঁছতে না পারে। দেখুন, অর্জুন সিং বলছেন পুলিশ নাকি ইচ্ছাকৃতভাবে চোর সন্দেহে পিটিয়ে খুনে যারা অভিযুক্ত তাদের ধরছে না, এবং সেক্ষেত্রে পুলিশের কাছে নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অভিযুক্তদের রাজনৈতিক পরিচয়। আমাদের কি মনে হচ্ছে জানেন, অধিকাংশ ক্ষেত্রে যেরকম হয়ে দাঁড়ায়, এই রাজনৈতিক পরিচয় কি রাজনৈতিক পরিচয় এসবের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা শুধু এইটুকুনি বুঝতে পারছি, সাধারণ মানুষের সুবিচার পাওয়ার ক্ষেত্রে বা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে কোথাও কোথাও অবিচারের শিকার হওয়ার ক্ষেত্রে সামনে যে দাঁড়িয়ে থাকে, যে মাঝখানে পুরো ব্যাপারটাকে সহজ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, সেটা রাজনীতি। এই 10 দিনের মধ্যে এই ব্যারাকপুর কমিশনের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করে। ছেলেটা মেন্টালি একটু ডিস্টার্ব, তার মানে এটা নয় যে তাকে কেউ পিটিয়ে মেরে দেবে। এবং ঘটনাটা কি ঘটলো এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। দেখুন, অর্জুন সিং সত্যি বলতে পারেন, মিথ্যেও বলতে পারেন। আফটার অল তিনি তো রাজনীতির নেতা, তাই তিলকে তাল করাটা তার কাছে জলভাত হলেও হতে পারে। কিন্তু তারপরেও একটা গুজবকে কেন্দ্র করে একজনের খুন হয়ে যাওয়ার ঘটনায় রাজনীতি নিয়ে এতগুলো কথা বললাম কেন? কারণ ওই বললাম, সব কিছুর মধ্যেই মানে কোথাও গিয়ে সুবিচার না পাওয়া বা কোথাও গিয়ে অবিচারের শিকার হওয়া, দুটোর ক্ষেত্রেই মাঝখানে থাকে রাজনীতি। এবং রাজনীতি কোনো কিছুর মধ্যে ঢুকলে, কোনো কিছুর সঙ্গে মিশলে, সেই জিনিসটা আরও বেশি একটা দাহ্য বস্তুতে পরিণত হয়, মানে সহজেই আগুন জ্বালিয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। গুজব তো সেই রকম। এবং যদি রাজনীতি আর গুজব দুটো একসঙ্গে মেশে, তাহলে কি হতে পারে? এই মুহূর্তে তার সব থেকে বড় উদাহরণ তো ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আপনাদের মনে আছে,
গত কয়েকদিন আগে এটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছিল। ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল এবং তাতে সেখানকার মানুষজন ক্ষিপ্ত হয়ে দুদিন ধরে কি কেলেঙ্কারি কাণ্ডটাই না করেছিলেন। ভাঙচুর, অবরোধ, বাস ট্রেন আটকে দেওয়া, বাস জ্বালিয়ে দেওয়া, কি হয়নি। সবথেকে বড় কথা, সাংবাদিক নিগ্রহ কিভাবে হয়েছিল সেটাও তো জেনেছিলেন আপনারা। এখন কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে খুন নয়, আলাউদ্দিন নামে ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিলেন। পুলিশ বলেছে, এটা কোনো সংশয় নেই এটা নিয়ে। কারণ পুলিশ তদন্ত করতে গেছিল এবং এ রাজ্যের সরকার, এ রাজ্যের শাসক দল সবাই যেভাবে ঝাড়খণ্ডের দিকে আঙুল তুলেছিল, অন্য রাজ্যে গিয়ে লোকজন খুন হচ্ছেন, পরিযায়ী শ্রমিকরা খুন হচ্ছেন বলেছিলেন, তারপর কিন্তু চট করে পুলিশ এরকম একটা উল্টোমুখী বয়ান দেবেন, এরকম ভাবার তো কোনো কারণ নেই। তারা যখন দিয়েছেন তখন মানতে হবে এটাই সত্যি ঘটনা। এবার তাহলে তো প্রশ্ন উঠবে যে একটা আত্মহত্যাকে কেন খুন বলে প্রচার করা হয়েছে? দেখুন, উস্কানি দিয়ে রাস্তা আটকানোর অজুহাতে পুলিশ ইতিমধ্যেই শওকত আলী বলে একজনকে গ্রেফতার করেছে। বেলডাঙার শওকত হোয়াটসঅ্যাপে ওই শ্রমিকের মৃত্যুকে খুন বলে প্রচার করেছিল এবং প্রতিবাদ করার জন্য এক হিংসাত্মক আন্দোলন দরকার এবং তার পেছনে উস্কানি দিয়েছিল। স্টেশন বাজার সব জ্বালিয়ে দিতে বলেছিল। আগুন লাগানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ওই শওকত যখন আগুন জ্বালিয়েছে, আগুন ছড়িয়েছে, তখন তো এটাকে কিছু মানুষের হঠাৎ করে মুহূর্তের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আর মনে করা যাচ্ছে না, তাই কি? আপনাদের মনে হচ্ছে এরপরেও যে হঠাৎ করে এই মানুষজন তারা ক্ষোভে একটা প্রতিবাদ করতে গিয়ে তারা মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিলেন? এবার মনে হচ্ছে কি না যে গোটা বিষয়টার পেছনে তাহলে তো একটা পরিকল্পনা ছিল, পরিকল্পনা মাফিক মানুষের রাগ, ক্ষোভ, প্রতিবাদ, এই অভিব্যক্তিগুলোকে কেউ কেউ নিজের স্বার্থে নিজের মতো করে ব্যবহার করেছে, অর্থাৎ মানুষজন ব্যবহৃত হয়েছেন, তাই তো? এবং খেয়াল করে দেখুন, আগের যে কথাগুলো বললাম তার প্রত্যেকটার মধ্যে একটা শব্দ কমন, উস্কানি। অর্থাৎ ঠিক যেরকম গুজব সেটা মাঝখানে মিডিয়েটারের ভূমিকা পালন করেছিল, সেই গুজবের ওপর পা রেখে গুজবের পিঠে চড়ে আসলে উস্কানি এসছিল কোনো তার মানে নির্দিষ্ট কিছু মানুষের কাছ থেকে। তারা কি চেয়েছিল? মানুষের স্বাভাবিক বোধ, বুদ্ধি, চিন্তা, ভাবনা সেই জায়গাগুলোকে বন্ধ করে রেখে মানুষজনকে নিজের স্বার্থে পরিচালিত করতে। এবং দেখুন, এই যে গোটা বিষয়টা যেটার মাধ্যমে আপনারা এখন হয়তো বুঝতে পারছেন, যেটা পুলিশের প্রত্যেকটা পদক্ষেপ পরিষ্কার করে দিচ্ছে যে মুর্শিদাবাদে একটা পরিকল্পিত হিংসা ছড়ানো হয়েছে, সেটা কতটা নিখুঁত জানেন? কতটা নিখুঁত পরিকল্পনা, যাতে মুখ্যমন্ত্রীকে দিয়েও ভুল বুঝিয়ে দেওয়া যায়, ভুল বলিয়ে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে জুম্মার নামাজের পর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছিল বেলডাঙায়, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। সে আবেগের বিস্ফোরণই হোক বা ক্ষোভের অগ্নুৎপাতই হোক, তার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই বলে আফসোস পর্যন্ত করেছিলেন মুখ্যমন্ত্রী, যার জেরে বিরোধীরা, বিজেপিরা, তারা মানে যারা বিরোধী পার্টি তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন বলে তাকে দেগে দিতে পেরেছিলেন। এখন কি দেখা যাচ্ছে? স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে মুখ্যমন্ত্রী যেটাকে ভেবেছিলেন সেটা আসলে একটা পরিকল্পিত চক্রান্ত, একটা সাজানো চিত্রনাট্য। এবার ভাবুন, সাধারণ মানুষ থেকে মুখ্যমন্ত্রী এই সবাইকে ভুল বুঝতে বাধ্য করার পেছনে তাহলে কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য যে আছে এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এবং উদ্দেশ্যটা যে রাজনৈতিক তাতেও তো কোনো সন্দেহ নেই। ভিন রাজ্যে বাঙালি মুসলিম নিরাপদ নয়, তাদের উপর আক্রমণ হচ্ছে, মেরে ফেলা হচ্ছে,
এটা বললে ঘোলা জলে অনেকগুলো মাছ ধরা যাবে। প্রথমত বাঙালি অবাঙালির মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি করা যাবে। দ্বিতীয়ত বাঙালির মধ্যেও হিন্দু আর মুসলিম এই বিভাজনটা আরও চওড়া হবে। তৃতীয়ত কিছু লোককে যদি এই সমস্ত বুঝিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া যায়, কিছু লোক যদি হই হই করে রাস্তায় নেমে হিংসার আগুন ছড়িয়ে দেয়, তাহলে সেই আগুন যত বেশি ছড়াবে, যত দূর ছড়াবে, তত দূর এই রাজনৈতিক লাভটা দৌড়ে যাবে। ফ্ল্যাগ পুঁতে দিয়ে বলবে এই পর্যন্ত আমার জায়গা। ভোটের আগে জাতিগত হিংসা বা ধর্মে ধর্মে হিংসা বাড়লে ধর্মকেন্দ্রিক রাজনীতি হবে, ধর্মকেন্দ্রিক ভোট ভাগ হবে। অর্থাৎ পুরোটাই রাজনৈতিক চক্রান্ত, সেই সম্ভাবনাটা তো পুরো মাত্রায় দেখা যাচ্ছে। আগু পিছু না ভেবে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে এই শ্রমিকের মৃত্যুকে নিয়ে রাজনীতি করে মানুষকে বিপদে ফেলে রাজনৈতিক দলগুলো যে নিজেদের নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছে, এটা তো এক্ষেত্রে একদম পরিষ্কার। এবং খেয়াল করে দেখুন, এরপর মানুষকে এটার জন্য যাতে ব্যাপারটা বুমেরাং না হয়, সেই জায়গাটাও তো পরিষ্কার। যদি মুখ্যমন্ত্রী স্বয়ং ভুল বুঝে থাকেন, তাহলে সাধারণ মানুষের আর ভুল বোঝা কি অসুবিধা আছে? তাহলে গোটা ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এটা বলে আলটিমেটলি হাত পরিষ্কার করে নেওয়ার রাস্তাটা পরিষ্কার হলো কিনা? এনআইএ চাই, অ্যান্টি ন্যাশনালরা করেছে। প্রসাদ বলে একটি হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে, 2 দিন ধরে জাতীয় সড়ক আটকে রেখেছে। এদেরকে আমরা শ্রীঘরে চাই। মমতার পুলিশ পাঠাবে না, কারণ পুলিশকে জামাত করে দিয়েছে তৃণমূল। পুরো বিষয়টাই, বেলডাঙ্গার পুরো বিষয়টাই তদন্ত, যেহেতু এরকম একটা কথা উঠে এসছে, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা সত্য সেটা মানুষের সামনে আসবেন। তবে মানুষের যে জনরোষ, ক্রমাগত যে বাঙালিদের ওপর হেনস্থা হচ্ছে, মারধর হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, জুয়েল রানা তো মিথ্যা নয়, ওড়িশাতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ জেলার হিন্দুদেরকে, মাইনরিটি হিন্দুরা ওখানে, তাদেরকে ভয় দেখানোর জন্য এটা পুরো প্ল্যানফুলি করা, যাতে হিন্দুরা আস্তে আস্তে বেলডাঙ্গা ছেড়ে চলে যায়। দ্বিতীয় পাকিস্তান তৈরি করার প্ল্যানিং চলছে, বাংলাদেশ তৈরি করার প্ল্যানিং চলছে। যদি আমি শুধু মুর্শিদাবাদ জেলা ধরি, সেখানেও যদি একের পর এক ঘটনা তার জেলাবাসীদের সঙ্গে ঘটে, তাহলে জনরোষ বা জনতার ক্ষোভটা কি খুব অসঙ্গত? মুখ্যমন্ত্রী চাইছে এই বাংলায় একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ আসুক। আমি মৃতদেহ দেখলেই চাকরি দিচ্ছি, টাকা দিচ্ছি, আর বিজেপি তোমাদের মারছে। এটা প্রমাণ করার জন্য কিন্তু এগুলোকেও তিনি এখানটাই তার রাজ্যের নির্বাচনী রসদ বলে মনে করেন। দেখুন, অধীর চৌধুরীর বক্তব্য ধরলে এটাই দাঁড়াবে যে মুখ্যমন্ত্রী তার নিজের জায়গাটা, অর্থাৎ নিজের বক্তব্যটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক যেভাবে বলার দরকার ছিল সেটা বলে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন। তিনি ওই যারা করেছেন বা যা করেছেন সেটার সম্পর্কে যে বিরাট সমালোচনা করেছেন, ক্ষিপ্ত হয়েছেন, তখন ব্যবস্থা নিয়েছেন, এরকম তো কিছু বলেননি। ঘুরিয়ে তাদের পাশেই দাঁড়িয়েছেন, একটা সহমর্মিতার বার্তা দিয়েছেন যে আমি তোমাদের বুঝি। এবার এখন যখন পুলিশ গোটা বিষয়টাকে সামনে নিয়ে আসছে, ও যেটা বললাম সবাই ভুল বুঝেছেন, এটা বলার যেরকম জায়গা থাকছে, তেমনি সেটা বলার ক্ষেত্রে এই বিষয়টা এখন আমাদের বুঝতে সাহায্য করছে আমাদেরই পুলিশ, এইটা বলারই জায়গা থাকছে। অর্থাৎ এমনিতে নিরপেক্ষ, এমনিতে ন্যায্য তদন্ত হয়, তদন্তটা একদম নিরপেক্ষভাবে হয়েছে, এবং সেই জন্যই বুঝতে পারা গেছে যে ওটা সময় একটা ভুল হয়ে গেছিল। ভুল করে ভুল হয়ে যাওয়াটা, সেটা যে কতটা কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সুবিধে দিয়ে দেয়, সেটা বুঝতে কিন্তু রাজনীতিকদের ভুল হয় না। সেটাই শুনতে পাচ্ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে। মজার ব্যাপার জানেন, এই ওয়াক অফ আন্দোলনের সময়ও তো মুর্শিদাবাদে একইভাবে হিংসা হয়েছে, অথচ গোটা দেশে ওয়াক অফ আইন সংশোধনী বিলটা সেটা কেন্দ্রীয় স্তরে পাশ হয়েছে। গোটা দেশে মুসলিমরা ছড়িয়ে রয়েছেন,
এবং গোটা দেশের কোথাও এটাকে নিয়ে না হিংসা হয়েছে, না আন্দোলন হয়েছে, না হিংসাত্মক কিছু হয়েছে। অথচ মুর্শিদাবাদে হয়েছে, এবং হয়েছে শুধু না, 2জন খুন হয়ে গেছিলেন। এবং সেই সময় ফলাও করে সবাই প্রচার করেছেন যে 2জন খুন হয়েছেন সেই 2জন হিন্দু, অর্থাৎ হিন্দু মুসলমান ভেদাভেদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার সেটা সবাই মিলে করে ফেলেছেন। সেই সময় ডিজি রাজীব কুমার আর এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন গুজবের ইন্ডাস্ট্রি চলছে। এবার বারবার মুর্শিদাবাদেই যখন কেউ গুজব ছড়িয়ে দিচ্ছে এটা তারা দেখতে পাচ্ছেন, আর যখন দেখতে পাচ্ছেন যে ওখানে গুজবটা একবার জাস্ট ছড়ালেই হলো, হাজার হাজার মানুষ সেই গুজবে পরিচালিত হয়ে যা খুশি তাই করে দিতে পারে, নিজেদের বোধ বুদ্ধি হারিয়ে ফেলতে পারে, এবং সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে সম্পত্তি নষ্ট, সরকারি সম্পত্তি নষ্ট, অবরোধ, হত্যা, যা খুশি তাই করতে পারে। তারপরেও কেন কেউ সতর্ক হচ্ছেন না, গুজবের রাস্তাটা আটকাচ্ছেন না, এইটা বুঝে উঠতে পারছি না আমরা। আমাদের বোধবুদ্ধি কম, রাজনৈতিক বোধবুদ্ধির তুলনায় তো একদমই কম। রাজনীতি কেন সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা করে এটা আমরা সিরিয়াসলি বুঝতে পারি না। এবং আমার ধারণা মাথাটা ঠান্ডা হওয়ার পর সাধারণ মানুষও বুঝতে পারেন না, কারণ দিনের শেষে সাধারণ মানুষের ওই একটাই পরিচয়, সে সাধারণ মানুষ। নিজের বাড়ি, ঘর, সংসার, আত্মীয় স্বজন, দুবেলা দুমুঠো খাওয়া, একটু চিকিৎসা, এই তো। এই জিনিসগুলো যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কিন্তু কে হিন্দু কে মুসলমান কারোর মাথায় থাকে না। কিন্তু মুশকিল হচ্ছে এই জিনিসগুলো মোটামুটি ঠিকঠাক থাকলে বা এই জিনিসগুলো বেঠিক হলে, এই দুটো ক্ষেত্রেই রাজনীতি ঢুকে পড়ে ওই হিন্দু মুসলমান করে দেয় গোটা ব্যাপারটাকে। মধ্যে ব্যাপারটা হচ্ছে মনটাকে ভুলিয়ে দাও, সমস্যা নেই। সুতরাং মন খালি আছে, ভাবনা চিন্তা করার সময় আছে, গুজবে কান দেওয়ার সময় আছে, সুতরাং মাথার মধ্যে গুজব ঢুকিয়ে দাও, ওই ধর্মীয় অশান্তি লাগিয়ে দাও, সাম্প্রদায়িক বিভেদ লাগিয়ে দাও। আর সব কিছু ঠিক নেই, মানুষজন অশান্ত এমনিতেই, কিছু ন্যায্য দাবি তুলছেন, তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসের নিয়ে তারা দাবি তুলতে শুরু করেছেন। সরকার প্রশাসন এরা সবাই প্রশ্নের মুখে পড়ে যাবেন, মনটা ঘুরিয়ে দাও, গুজব ঢুকিয়ে দাও। এইটাই সবাই চান, রাজনীতি এটাই চায়। কোনোভাবেই সাধারণ মানুষ তাদের বেঁচে থাকার বিষয়গুলো নিয়ে কখনো যাতে চিন্তা ভাবনা না করে। এবং এই মন ঘোরানোর জন্য সেরা রাস্তা হচ্ছে এই ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক হানাহানি। এবং এখন একটা নতুন একটা জায়গা খুঁজে পাওয়া গেছে, তার তলায় তলায় সেটারও বেশ, কিন্তু সেটা গোড়াটা কিন্তু ভিতটা কিন্তু এই সাম্প্রদায়িক হানাহানির জায়গাটাই। সেটা হচ্ছে এসআইআরের শুনানি। দেখুন, এসআইআরের শুনানি ঘিরেও বিভিন্ন বক্তব্য চারপাশে ছড়িয়ে যাচ্ছে, মানুষজনের মাথার মধ্যে ঢুকছে, আর তার জেরে কী হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে। এবং ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে গণ্ডগোলের মতো এসআইআর নিয়ে গোলমাল ঠেকাতেও পুলিশ যথারীতি সক্রিয় হচ্ছে না, বা এই ধরনের বক্তব্যগুলো ছড়িয়ে পড়া বা হিংসাত্মক হয়ে ওঠার পথে পুলিশ ব্যারিকেড তৈরি করছে না, এরকম অভিযোগ তো উঠছে। এবং অভিযোগ উঠছে আগের থেকে কিছু জিনিস ঠিক হয়ে থাকছে, আর সেটাই মানুষের মনে গেঁথে দেওয়া হচ্ছে, আড়াল থেকে কেউ যেন সেই সুতোটা টানছে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। ফারাক্কায় যে বিধায়কের উপস্থিতিতে গোটা ঘটনাটা ঘটেছে, ভাঙচুর, ভিডিও নিগ্রহ, সেই বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআরটাই দায়ের করা হচ্ছে না। এমনকি নির্বাচন কমিশন ডেডলাইন বেঁধে দিলেও কেউ সেই এফআইআর দায়ের করাতে পারছে না। আর তবে তো মনিরুল একা নন, শাসক দলের এরকম অনেক ছোট বড় মাঝারি এরা নেতা রয়েছেন যাদের এসআইআরের শুনানিতে একটু বেশি সক্রিয় হতে দেখা যাচ্ছে। এরকমই কয়েকটা ঘটনার ভিডিও এক্স স্যান্ডেলে আবার পোস্ট করে দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি এই বিষয়গুলো পোস্ট করা মানে গোটা বিষয়টা কিন্তু রাজনৈতিক রং পেয়ে গেল। এসআইআর করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক প্রতিপক্ষ নয়,
কিন্তু যে মুহূর্তে শুভেন্দু অধিকারী এই পোস্ট করে জানাচ্ছেন যে এই বিভিন্ন জায়গায় এই বিডিওদের বা এসআইআরের ক্ষেত্রে হেনস্থার শিকার হতে হচ্ছে, তখন সেটা রাজনৈতিক পরিচয় পেয়ে যাচ্ছে। তখন নির্বাচন কমিশন রাজনীতির প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর ভিডিওতে দেখা গেছে তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনে একদম মাইক ঠাইক বেঁধে প্রচার হচ্ছে। এগরায় শুনানি কেন্দ্রে ঢুকে যাচ্ছেন তৃণমূল নেতারা এবং তিনি তার সঙ্গে ফুটনোট যেরকম দেয় আর কি, কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে একটা মন্তব্য করে দিয়েছে, নাকি মাছের বাজার নাকি, এটা ঘটনা। এই সমস্ত সবাই মিলে ঢুকতে পারলে এবং গোটা ব্যাপারটা যেভাবে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ওই কোর্ট বলেছে এইটা বলে, তাতে আস্তে আস্তে গোটা ব্যাপারটা মাছের বাজার হয়ে যাওয়ার থেকে খুব যে দূরে রয়েছে এরকম নয়। কিন্তু গোটা বিষয়টা ওই বললাম রাজনৈতিক রঙে চুবিয়ে যতটা, তার থেকে আরও অনেক বড় একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সবাই গোটা ব্যাপারটার মধ্যে চক্রান্ত দেখছে। আসল কি, কানটা কানের জায়গায় আছে না কানটা উড়ে গেছে, সেটা কেউ দেখছেন না, কেউ বলছেনও না, খতিয়ে দেখতেই বলছেন না। কারণ এই খতিয়ে দেখা মানে হচ্ছে আসল সত্যটা সন্ধান করা, যেটা সাধারণ মানুষ করতে শুরু করলে রাজনীতিকদের থেকে বিপাকে আর কেউ পড়বেন না। বিরোধী দল নেতা যে পোস্টগুলো করেছেন না, তার মধ্যে সব থেকে চাঞ্চল্যকর ভিডিওটা হচ্ছে উত্তর দিনাজপুরের ইটাহারের। সেখানে এক মহিলা এইআরওকে কাঁদতে দেখা গেছে, জানেন তো। এবং ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। এবার দিনের আলোয় ওই মহিলা এইআরওর ওপর হামলার অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা, এটা তো ঠিক, কিন্তু কেন হলো হামলাটা? তার পোস্ট থেকেই জানা যাচ্ছে ওই মহিলার নাম মনাবী দেবতা। এবার কেউ বলতেই পারেন যে এ রাজ্যে তাহলে এসআইআরের অশান্তির থেকে তাহলে দেবতারও নিস্তার নেই, ঘটনাচক্রে হয়তো তাই। নির্দেশিকা মঞ্চে গিয়ে ডিজিকে বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারপরে দেখলাম আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুলকালাম, মারপিট, এমএলএরা সামনে দাঁড়িয়ে গুন্ডাগর্দি করছেন, এসআইআর এর শুনানি করতে দিচ্ছেন না, লোককে জমা দিতে পারছেন না, কমপ্লেন দিতে দিচ্ছেন না। তো তাহলে আইন শৃঙ্খলা কোথায় আছে? তাহলে এবারে কোথায় যাবে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কারণ এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ব্যক্তি বলেছিলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, এই যে ভয়ের সঞ্চার করেছিলেন সেই লোকটির নাম শুভেন্দু অধিকারী। সুতরাং তিনি পরোক্ষভাবে দায়ী এবং বিজেপি সামগ্রিকভাবে দলটা এই ঘটনার জন্য দায়ী। মানুষের মধ্যে যে আজকে ভয়ের সঞ্চার হয়েছে এবং হেনস্থার শিকার হতে হচ্ছে, সে তো বিজেপি করাচ্ছে। এটা একদিক। তৃণমূলের মুখপাত্র যেটা বললেন না, ওটা কিন্তু আর 1,20,00,000 লেভেলে নেই, ওটা 2 কোটি লেভেলে পৌঁছে গেছে। অর্থাৎ এই নাম বাদ যাওয়ার আশঙ্কা এবং এটা 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 কিন্তু যিনি সামনে নিয়ে এসছেন, মানে এই 2 কোটিতে নিয়ে গেছেন, তিনি তার দলেরই দলনেত্রী, মুখ্যমন্ত্রী। দেখুন, এসআইআর নিয়ে এরপরেও যে অশান্তি চলছেই এবং চলবেই, এটাই তো স্বাভাবিক। সব পক্ষই যখন মানুষজনকে খালি বলে যাচ্ছেন আপনার নাম বাদ যাবে, আপনি বাদ যাবেন, আপনার এদেশ থেকে ঠেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে অন্য সীমান্ত পার করে দেওয়া হবে, এই সবই হবে। এবং খেয়াল করে দেখুন, গোটা বিষয়টা 7.5 কোটি ভোটারের মধ্যে এই গোটা বিষয়টা হচ্ছে 1.5 কোটিকে কেন্দ্র করে, বাকি 6 কোটি কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, কেউ বলছেন না সেটা। কেন ডাকা হয়েছে এবং আপনাকে শুনানিতে না ডাকলে আপনার নাম বাদ পড়ে গেলে আপনি যে এই প্রশ্নটাই তুলবেন যে আমার কথা শুনলো না, আমাকে না ডেকে আমার কাছ থেকে জানতেও চাইলো না কোথায় ভুল হয়েছে, ভুল না ঠিক, আমাকে একটা সুযোগ দেওয়া হলো না প্রমাণ করার। এই প্রমাণ দিতে, এই সুযোগটা দিতেই তো শুনানি। একসঙ্গে তো দুটো বিপরীতধর্মী জিনিস চলতে পারে না। না, আপনি চাইবেন আপনার বক্তব্য শোনা হোক, আপনি চাইবেন আপনি ন্যায্য বিচার পান, অথচ আপনি চাইবেন যে পদ্ধতিটা আপনি ন্যায্য বিচার পেতে পারেন সেই পদ্ধতিটা চলবে না। এ দুটো কি একসাথে হতে পারে?
দেখুন, বাস্তবধর্মী যে জিনিসটা সেটা বাস্তবভাবে মেনে নেওয়াটা বা বুঝে নেওয়াটা উচিত। এসআইআর, বারবার বলছি, এসআইআর একটা সংবিধান সম্মত পদ্ধতি। এটা বহু বছর ধরে হচ্ছে, 2002-এও তো হয়েছে, জানতেন এত কিছু। এবার এত কিছু হয়েছে তার কারণ সমস্ত রাজনৈতিক দল মিলে ঝাঁপিয়ে পড়ে এটাকে একটা দৈত্যের চেহারা দিয়ে দিয়েছে। ফলে আপনি ভয় পেয়েছেন, ভয় থেকে অশান্তি, অশান্তিটা মনের ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়েছে। শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছেন এই আরও, আর মঞ্চ থেকে কমিশনকে হুঁশিয়ারি দিয়েও ওই মনিরুলরা বেঁচে যাচ্ছেন, কারণ শাসক দলের নেতাদের জন্য তো 7 খুন মাপ। আর যদি কোনো বিএলও শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করেন তাহলে হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাস্তায় হাঁটবে সিইও, মানে চিফ ইলেকশন অফিসার। এই ক্ষমতাটা এবার তাকে দেওয়া হয়েছে। এতদিন ওই সেন্ট্রাল ইলেকশন কমিশন থেকে নেওয়া হতো, এবার তারা সরাসরি দিতে পারবেন, ক্ষমতা বাড়ানো হয়েছে। এবং এর ফলটা হচ্ছে আরও চাপে পড়তে শুরু করেছেন আবার বিএলওরা, সাধারণ মানুষরা। কারণ কথায় কথায় তাদের এবার তো বলা হবে যে আপনার চাকরি চলে যাবে, আপনি শোকজ হবেন, আপনার সার্ভিস রেকর্ডে দাগ পড়ে যাবে, আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এই যে যা বলা হয় এগুলো তো সাধারণ মানুষকে এবং দেখুন, এই জায়গাতেই দাঁড়িয়ে না সাধারণ মানুষ ওপর থেকে নিচ, ডাইনে বায়ে, যার হাতেই সামান্য ক্ষমতা থাকে তার হাতে নাচতে বাধ্য হয়। ওই সকলেই তোমারই, ওই আর কি, আর বললাম না আর কি। ইচ্ছাময়ী তারাকেও আর এই শুনানির বাজারে ডেকে এনে কোনো লাভ নেই। তবে মজার ব্যাপারটা হচ্ছে, ওই ধরে ধরে বলছিলাম যে কিভাবে কিছু জিনিস আমাদের সামনে চলে এসছে, ধারণা তৈরি হয়ে গেছে, কিন্তু গোড়াতে যাওয়ার চেষ্টা করা হয়নি। ধরুন এই ঠিক যেভাবে ওই ঝাড়খণ্ডে পুলিশ গেছিল সত্যটা জানতে গিয়ে জানতে পেরেছে যে ওই পরিযায়ী শ্রমিক, তাকে মারা হয়নি, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না, সেটা পাওয়া যায়নি ওই পোস্টমর্টেমে, সে আত্মহত্যা করেছিল, খুন হয়নি। এই একই জায়গায় এগোনোর চেষ্টা করেছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কারণ সাম্প্রতিককালে গাদা অভিযোগ উঠেছে যে শুনানির জন্য প্রচুর মানুষ মারা গেছেন, আত্মহত্যা করেছেন, বিএলওর থেকে সাধারণ মানুষ কেউ বাদ যাননি। এবার দেখুন, এই অভিযোগগুলো ওঠা মানে সাধারণ মানুষের মনে আতঙ্ক, সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠা মানে এটা আমাদের ওপর দায়বর্তায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করার চেষ্টা করা। আমরা করেছি। ওই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে যখন আমাদের প্রতিনিধির সামনে পেয়েছেন, সবার আগে এই প্রশ্নটাই তো করেছেন, এত মানুষ মারা গেলেন, এটার কোনো দায় নেই নির্বাচন কমিশনের? তারা কি করছেন? তারা সত্যিই কি ভাবছেন যে এটা খতিয়ে দেখা দরকার যে এরকম মানুষজন সত্যি কেন মারা যাচ্ছেন? তাহলে কি গোটা পদ্ধতির মধ্যে কোনো গণ্ডগোল আছে? থাকলে তো সেটা শুধরে নেওয়া উচিত। কারণ প্রথম থেকে আজ পর্যন্ত আমরা শুনে এসেছি নির্বাচন কমিশনের এই এসআইআর-এর মতো যে উদ্যোগগুলো, সেগুলো হচ্ছে সাধারণ মানুষের সুবিধে করার জন্য, তাদের অসুবিধে করার জন্য নয়। এবং এই তো এমন অসুবিধার বিষয় হচ্ছে যেখানে তারা মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন। এবার এই জায়গাতেই একটা গোড়ায় গলদের কথা জানিয়ে দিয়েছেন সুব্রত গুপ্ত। ওখানে গিয়ে আমরাও আটকে গেছি। উনি পরিষ্কার জানিয়েছেন যে এসআইআর-এর জন্য মারা গেছে সেটা তো প্রমাণ পেতে হবে। যেখানে যেখানে এরকম অভিযোগ তারা পেয়েছিলেন, তারা সেখানে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছিলেন, কিন্তু জেলা শাসকের রিপোর্ট কমিশনের কাছে আর আসেনি। সুতরাং মৃত্যুগুলো সত্যিই এসআইআর-এর জন্য হয়েছে না অন্য কারণে, সেটা তারা জানতে পারছেন না। এবার এটা যদি হয়, উনি ঠিক না ভুল সে তো পরের প্রশ্ন। উনি নিজের জায়গাটাকে যে আটকে রেখেছেন, ওনার সামনে যে একটা ঢাল তৈরি হয়ে গেছে, এবং সেই ঢাল তৈরির দায়টা যে যারা অভিযোগ তুলছিল তাদের ওপরেও বর্তায়, সেটা তো পরিষ্কার।
তাহলে একদিকে অভিযোগ তোলা আর অন্যদিকে ঢাল হয়ে দাঁড়ানো। এবার এটাকে কিভাবে দেখবেন আপনি? হয়তো ভাববেন আরে এটাও বুঝছেন, এটাই তো রাজনীতি। কিন্তু এটাও তো বুঝতে পারছি যে সুব্রত গুপ্ত ঠাড়ে ঠাড়ে ওই এসআইআর এর চাপে মৃত্যুর অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন পুরোটাই তার মতে পুরোটাই বায়বীয়, অনেকটা ওই গুজবের মতোই মাথার মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। এবং ঘটনা হচ্ছে এটা বলার পরেও তাকে ভুল প্রমাণ করার জন্য যে যুক্তি প্রমাণ দরকার সেগুলো এখন অবধি দেওয়া হয়নি। এটাই তার কাছে ঢাল। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আমাদের পক্ষে আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। এবার দেখুন সামনে নির্বাচন, সুতরাং এই খেলাগুলো চলবে। মানুষ আপনার হয়ে ভেবে দেবেন, কিছু মানুষ আপনার আমার হয়ে ভেবে দেবেন এবং আমাদের মাথায় সেই ভাবনা এবং সিদ্ধান্ত দুটোই চাপিয়ে দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই চাপিয়ে দেওয়া হতে হতে আপনার আমার হয়ে ভাবনাটা ভেবে দিতে দিতে এটা অভ্যেস হয়ে যাচ্ছে না তো? সবাই ওই চাপিয়ে দেওয়ার রাস্তায় চলে যাচ্ছে না তো? আমাদের সবাই যদি দেখুন, এটা একদিকে ভালো, আপনার আমার ভাবতে ভাবতে এমনিই জেরবার হয়ে যাওয়ার হয়তো অবস্থা হতো, আমাদের ভাবনাগুলো হয়তো অন্য কেউ ভেবে দিচ্ছেন এটা কেউ বলতে পারেন। ইনফ্যাক্ট রাজনৈতিক নেতারা তাই বলেন, আপনাদের ভালো মন্দের দায় তো আমাদের, আমরা ভাববো। এবং সেটা যে কত বড় সর্বনাশ সেটা আমরা সাধারণ মানুষ প্রতি পদে টের পাই। এবার মুশকিল হচ্ছে এই ভেবে দেওয়া আমাদের হয়ে এবং সেটার সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া, এটা বহু সময় একটা গুজবের আকার নেয়। এবার তাতে তো আপনি আমি শুধু বিপথে বা ভুল পথে পরিচালিত হই না, হয়তো কখনো কখনো পুলিশও এই একইভাবে গুজবের শিকার হয়। এটা অবশ্য বিরোধী দল মানবে না, তারা বলবে যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এক্ষেত্রে পুলিশও ওই চাপিয়ে দেওয়া এবং ভেবে নেওয়া এবং সেই ভাবনাটা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অংশ, এই ষড়যন্ত্রের একটা অংশ তারা। এটা বিরোধী দল, তাদের দায়িত্ব, তারা এটাই বলবে, এটাই স্বাভাবিক। শুভেন্দু অধিকারী ঠিক এরকমই একটা দাবি তো করেছেন সোশ্যাল মিডিয়া, কিন্তু দাবিটা আমরা খতিয়ে দেখতে গিয়ে দেখেছি পুরোটা ঘটনাটা গুজব নয়, ঘটনাটা বাস্তব। উত্তর 24 পরগনার বারাসাতে একটা স্কুলে নাকি জোর করে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। কারা করতে দেয়নি? বিরোধী দল নেতার দাবি ছাত্রছাত্রীরা পুজো করতে চেয়েছিল, স্কুল কর্তৃপক্ষ আর পুলিশ তারাই নাকি পুজোটা আটকায়। কেন আটকেছিল পুজো সেটাও শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তার দাবি সংখ্যালঘু প্রধান এলাকা হওয়াতেই নাকি বারাসাতের ময়নাগদি গ্রামের ওই স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। অর্থাৎ এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের সেন্টিমেন্ট অনুভূতিকে মর্যাদা দিতে গিয়ে পুলিশ প্রশাসন নাকি পুজো করতে দেয়নি বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এবার এই বক্তব্যটা যদি এইখান থেকে শুধু শুভেন্দু অধিকারীর দাবি এই জায়গার থেকে আপনারা ধরে বসে থাকেন এবং দেখেন, তাহলে এটা একটা রাজনৈতিক লড়াই টক্করের মধ্যে করে ব্যাপারটা চলে যাবে এবং সেটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, যে ব্যাখ্যাটা আসলে সংঘাতের দিকে নিয়ে যায়। কিন্তু বাস্তব কি? পুজো হয়নি। স্কুলের ইচ্ছুক ছাত্রছাত্রীরা যে বন্ধ দরজার বাইরে একটা ছোট্ট সরস্বতী মূর্তি বসিয়ে পুজো করতে বাধ্য হয়েছে, এটা ছবিতেই ধরা পড়েছে। কিন্তু যেটা ছবিতে ধরা পড়েনি সেটা হলো কে এবং কেন গুজবে কান দিল বা গুজবটা কেই ছড়ালো।
গুজব বলছি তার কারণ আমাদের প্রতিনিধি ওই এলাকায় আজকে গেছিলেন, খতিয়ে দেখতে গেছিলাম আমরা সত্যি ব্যাপারটা কি। এবং খতিয়ে দেখতে গিয়ে কি দেখেছি জানেন? এলাকার হিন্দু মুসলিম, কে সংখ্যাগরিষ্ঠ কে সংখ্যালঘু, সব সম্প্রদায়ের মানুষই চেয়েছিলেন যে পুজোটা হোক, স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে, কারোর কোনো আপত্তিই ছিল না। তাহলে পুলিশ কার কথায় বিশ্বাস করে ফেললো যে চিলে কান নিয়ে গেছে? মানে কার কথায় বিশ্বাস করে পুলিশ আশঙ্কা করলো যে পুজো হলে ময়নাগদির একটা বড় অংশের মানুষের ভাবাবেগে আঘাত লাগবে? কি করে ভেবে নিল মানুষের, এবং সেই ভাবনাটা মানুষের ওপর আবার চাপিয়েও দিল। যারা ভাবেননি তারাও কিন্তু ভাববেন স্কুলে পুজো হওয়া এটাই তো স্বাভাবিক, সরস্বতী পুজো এতে কারোর খুব একটা অসুবিধা নেই। এবং বিশ্বাস করুন অসংখ্য স্কুল আছে যেখানে সরস্বতী পুজোটাকে পুজো না, একটা অন্য রকমভাবে মানুষজন ছাত্রছাত্রীরা দেখে। তাহলে গুজবের ফ্যাক্টরিতে পুলিশ কি করে বোকা বনে গেল? দেখুন, পুলিশ কারুর পাতা ফাঁদে পা দিক বা ফাঁদের অংশ হয়ে যাক, আসলে যে রাজনীতি গোটা বিষয়টা হাতে তুলে নিয়েছে বা তুলে নেয়, এটা তো স্বাভাবিক। একটা ছোট্ট প্রশ্ন ওখান থেকে শুনছিলাম, জানেন তো, এই প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করি, ভাল লেগেছে। কারণ এই প্রশ্নগুলো দুটো জিনিস ভাল লেগেছে। এক, স্কুলের ভেতরের বদলে স্কুলের বাইরে পুজো হলেও, সর্বসমক্ষে পুজো হলেও কোথাও পুজোতে কোনো বিঘ্ন ঘটেনি, অর্থাৎ বিঘ্ন ঘটানোর ইচ্ছেই ছিল না কারুর, থাকলে তো আরও সহজ হতো ব্যাপারটা। এবং দ্বিতীয়ত, একজন প্রশ্ন তুলেছেন জানেন তো, সংখ্যাগুরুদের মধ্যে সংখ্যালঘুরা থাকলে সংখ্যালঘুদের তাদের ধর্মীয় আচার আচরণ করার অধিকার কি নষ্ট হয়ে যায়? ঠিকই তো। এই প্রশ্নের উত্তর এটা কে দিতে পারবেন? রাজনীতি আদৌ দিতে স্বস্তি বোধ করবে কিনা জানি না, কিন্তু একটা জিনিস আরও বেশি ভাল লেগেছে, বেলডাঙার মতো বারাসতে পরিস্থিতিকে আর দাহ্য করে তুলতে পারেনি রাজনীতি। পুজো করতে অসুবিধা, ওখানে যেহেতু হিন্দু যেসব ছাত্রছাত্রী আছে তারা হচ্ছে ওখানে সংখ্যায় কম, এই কারণে সেখানে সরস্বতী পুজো করতে দিচ্ছে না। সেই স্কুলে আমরা ডেপুটেশন দিয়েছিলাম পুজোর অন্তত এক সপ্তাহ আগে হেড দিদিমণিকে, তো হেড দিদিমণি আমাদেরকে এই কথা বলে যে এখানে হিন্দু ছাত্রছাত্রীর সংখ্যা কম, যে কারণে এখানে পুজো করা যাবে না। পুলিশ বলেছে এখানে হিন্দুরা মাইনর, এখানে পুজো করা যাবে না। যে যার যার সে করবে, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কেন আপত্তি থাকবে? পার্টিগত ব্যাপার আসছে এখানে, পার্টিগত ব্যাপার আসছে, ওই জন্যই হচ্ছে না। দিদিমণিরা পুজো করে না, আমরা গার্জিয়ানরা বললে কি হবে? দিদিমণিরা পুজো করে না, আপনারা চান যে হ্যাঁ পুজো করুক। আমার তো মনে হয় যে এখানে হিন্দু মুসলিম মিলিয়ে যেসব গার্জিয়ানরা আছে কেউই পুজোয় আপত্তি করবে না। দেখুন, রাজনীতি না একটা মিলিয়ে দেওয়ার মানে ছন্দ মিলন্তি বলে না, সেই রকম একটা ছকে বিশ্বাসী। সেই বিশ্বাস থেকে কি একটার পর একটা ধারণা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়। এই যে আপনার হয়ে ভেবে দেওয়া, এই দেখলেন তো, এক্ষেত্রে পুলিশ ভেবে নিয়েছে এই সবার আশেপাশের মানুষজন, অভিভাবক, এদের বক্তব্যগুলো যদি সত্যি হয়, তাহলে ওই ওখানকার ছাত্রছাত্রী, আশেপাশের এলাকার হিন্দু মুসলিম, এইভাবেই তো মানুষজনকে আজকাল দেখা হয়, মানুষ বলে দেখা হয় না। তো এদের সবার ভাবনাটা এক্ষেত্রে পুলিশ ভেবে নিয়েছে। এবার পুলিশ হয়তো বলবে যে আমরা অতিরিক্ত সতর্কতা থেকে এই কাজটা করেছি, হলে কি হতো, কি হতো সেটা যাতে না হয় তার দায়িত্ব কার, সেটা পুলিশের ওপরেই বর্তায় কিনা সেগুলো তো অন্য প্রসঙ্গ, কিন্তু ভাবনাটা কেউ ভেবে নিয়েছিল এরকম একটা বিষয়। এই বললাম, ভাবনাটা চারপাশে সব এক মানে আপনি ধরুন ধর্ম, রাজনীতি, এই সব ক্ষেত্রে এই ভেবে নেওয়া, ভাবনা চাপিয়ে দেওয়া, এই বিষয়গুলো একভাবে ছড়ায়, একভাবে যায়। যেমন ধরুন একটা অন্য উদাহরণ দিই, অদ্ভুত, আপনারা শুনলে বুঝতে পারবেন যে কীভাবে এই হাওয়াটা ছড়িয়ে পড়ে আর কি, ও আপনার হয়ে অন্য কেউ ভেবে দিচ্ছে এই বিষয়টা কীভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন সবাই যে সাম্প্রতিক এই জাস্ট কদিন আগে হাওড়ার থেকে অসমের
কামাখ্যা পর্যন্ত, মানে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে। একটা বড় ব্যাপার। বন্দে ভারত ইদানিংকালের একটা সেন্সেশন, দারুণ ট্রেন। কিন্তু সেই ট্রেনের চাকা ঘোরার আগেই একটা বিতর্ক শুরু হয়ে গেছে। দেখুন, বন্দে ভারতের ভাড়া ঠাড়া আপনারা জানেন যে অন্যান্য ট্রেনের থেকে বেশি, তার কারণ ওই ভাড়ার মধ্যে আবার খাবার দাবারের ভাড়া ঠাড়াও ধরে নেওয়া হয় আর কি। এবং যারা অন্যান্য জায়গার বন্দে ভারতে যান তারা বলেন যে এত খাবার দেয়, এত খাবার দেয়, এবং সেখানে আমিষ নিরামিষ সব থাকে, এত খাবার দেয় খেয়ে ওঠা যায় না, এরকম একটা পরিস্থিতি। সেই সত্যি মিথ্যেটা বলতে পারবো না যে সত্যি অতটা দেয় কিনা, আমি চাপিনি, কিন্তু যারা চেপেছেন তারা এই কথাটা বলেছেন, আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু দু ধরনের খাবার, ভালো খাবার দেওয়া হয়, দু ধরনের খাবারই দেওয়া হয়, আমিষ নিরামিষ, এটা বাস্তব, এটা খোঁজ নিয়ে দেখেছি। কিন্তু বন্দে ভারত এই স্লিপার যেটা এখান থেকে গুয়াহাটি যাচ্ছে, সেখানে কি ঠিক হয়েছে জানেন? ওই স্লিপারের যাত্রীরা ভাড়া ঠাড়া সব কিন্তু ওই রকম অন্যান্য বন্দে ভারতের মতোই, কিন্তু তারপরেও তাদের দেওয়া হচ্ছে শুধু নিরামিষ খাবার, কোনো রকম, মানে এটা এরকম না যে তাদের অপশান দেওয়া হচ্ছে, অপশানটাই নেই, ননভেজ অপশানটাই নেই, আমিষের অপশানটাই নেই। এবার ভাবুন, যথারীতি কিছু লোকের তো মনে হতেই পারে যে আমরা এক যাত্রায় পৃথক ফলে শিকার কেন হব? বাংলার থেকে যাচ্ছে, অসমেও রীতিমতো এরকম মাছে ভাতে থাকার একটা ব্যাপার আছে, তো কোনো রকম মাছ মাংস কিচ্ছু নেই, আমিষ নেই, এটা কেন হবে? শুরু হয়ে গেছে বিতর্ক যথারীতি। এগুলো মানে আমি বলছি যে কিভাবে ছোট্ট ছোট্ট ধ্যান ধারণাগুলো ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে বা বাড়তি ভেবে নেওয়ার মধ্যে দিয়ে কীভাবে সামান্য ঘটনার থেকে একটা বিতর্ক ছড়িয়ে পড়ে। কি বলা হচ্ছে জানেন? দুটো ধর্মীয় স্থানকে এই ট্রেনটা জুড়েছে, হাওড়া মানে কালীঘাট, আর সেখান থেকে গুয়াহাটি মানে কামাখ্যা, কালীঘাট টু কামাখ্যা দুটোই পীঠস্থান, সেই জন্যই নাকি নিরামিষ খাবার। এবার ভাবুন, এটা নিয়েও তো বলার প্রচুর জায়গা আছে। প্রথম কথা, ওই ট্রেনে যারা উঠছেন সবাই তীর্থ করতে যাচ্ছেন কিনা এটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। সবাই এক রকমভাবে যাচ্ছেন, এক কাজে যাচ্ছেন, এরকম তো নয়। এবার তারও বাইরে হচ্ছে, যদি এই যুক্তিটাই ধরি যে দুটোই ধর্মীয় স্থান, কালীঘাট কামাখ্যা দুটোই তো শক্তিপীঠ, এবং শক্তিপীঠের সঙ্গে আমিষের তো একটা আঙ্গাঙ্গিক সম্পর্ক আছে, দু জায়গাতেই এখনো কিন্তু বলি হয়। এবার ধরুন, এই বিষয়টা যারা ভেবেছেন তারা তারপরে গোড়ায় গিয়েই ভাবেননি, এবং যুক্তিটা যে রীতিমতো নড়বড়ে, এটা নিয়েও তো কোনো মানে দ্বিমত থাকতে পারে না, তাই না? সুতরাং যখনই, এটা তো পরিষ্কার, যখনই এই কেউ আপনার হয়ে ভেবে নেওয়ার দায়িত্বটা যেচে ঘাড়ে নিয়ে নেবেন, তখনই বিতর্ক দানা বাঁধবে। এবং বহু ভালো কাজ, এই ট্রেনটা কিন্তু একটা ভালো জিনিস, কিন্তু সেই জিনিসটা, ভালো জিনিসটা একটা অকারণ বিতর্কের শিকার হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে যথারীতি রাজনীতি ঢুকে পড়েছে। বিজেপি বিরোধীরা বলছে এখানে ওই বাঙালির মাছ ভাতের জায়গায় তাদের নিরামিষাশী করার চেষ্টা, এরকম একটা জায়গা তুলে দিয়েছে অভিযোগ। পাল্টা যুক্তি সাজাচ্ছেন বিজেপির নেতারাও, মানে রাজনীতির তর্ক বিতর্ক যেরকম হওয়ার কথা সেটা যথারীতি চলছে। কিন্তু মাঝখান থেকে একটা ভালো জিনিসে পচা সম্মুখে পা কাটার উপক্রম হয়েছে। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? কেন শুধু নিরামিষ দেবে রেল? দিতে তো হবে আমিষও। জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। যে জোনে চলে সেরকমই খাবার পাই আমরা, সে বিমান বলুন, ট্রেন বলুন, জাহাজেও দেখেছি আমি। চালু করেছে হয়তো, তো ওদিকে উড়িষ্যা আছে, এদিকে ঝাড়খণ্ড আছে, বিহার আছে, বাংলা আছে, তো নিশ্চয়ই সব অপশানই থাকবে, কারণ বাকি সব গাড়িতেই আছে। এখন রেল আপনাকে সমস্ত রকম ব্যবস্থা করে দিয়ে, আপনি চাইলে অনলাইনে বুকিং করেও খেতে পারেন। আপনি খাওয়ার
ইয়েও করতে পারেন, আপনি নিজের ইচ্ছে মতো খেতে। রেল খাবার কি দিচ্ছে আর সাময়িকভাবে নতুন চালু হয়েছে সেই জন্য সব অ্যারেঞ্জ করতে পেরেছে কিনা না জেনে আমি বলতে পারবো না। বাংলা হচ্ছে নদীমাতৃক একটা জায়গা, যে এই বাঙালিরা যে মাছ খায় এটা বোধহয় 2000 বছর আগে হরপ্রসাদ শাস্ত্রী লিখে গেছেন তার তথ্যতে। তো সেখানে 2000 বছর ধরে যেটা হয়ে আসছে, হঠাৎ করে কোন নরেন্দ্র মোদী চলে এলেন আর কোন অমিত শাহ চলে এলেন আর ওই রেলমন্ত্রী চলে এলেন, তারা সংস্কৃতি বদলে দিতে চাইছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় কাল একটা ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। ওই কাশ্মীরের তুষার ঢাকা রেলে অনায়াসে ছুটে যাচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। অতিরিক্ত তুষারপাতে যখন কাশ্মীরের সাথে ওই আশেপাশের রাজ্যগুলোর সড়ক যোগাযোগটা পুরো ধাক্কা খেয়েছে, তখন কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসই যোগাযোগের নিরাপদতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এবার ভাবুন, যে ট্রেন প্রাকৃতিক দুর্যোগেও কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে রাখে, এই আমিষ নিরামিষের ভেদাভেদের এটো কি সেই ট্রেনের গায়ে লাগা সাজে? ট্রেনই তো দেশের ধমনী, সব মানুষের জন্য এটা তো একটা অধিকার, একটা মাধ্যম, নির্ভরতা। আর সেইখানে তো এই ভেদাভেদ করলে চলে না। এই ট্রেনের কথা মনে পড়লো, জানেন তো, একটা অদ্ভুত জিনিস। এক ট্রেন থেকে আরেক ট্রেন, মেট্রো রেলে সেখানেও কিন্তু অনেক দিন পর আবার রিটার্ন টিকিট চালু হচ্ছে। এবার কবে থেকে মানে বন্ধ হয়েছিল আবার কবে চালু হচ্ছে সেটা দেখতে গিয়ে একটা মজার জিনিস মনে হলো। 2011 সালের জুলাই পর্যন্ত ওই মেট্রো রেলে রিটার্ন টিকিট চালু ছিল, তারপর তুলে দেওয়া হয়। আবার এই 2026-এ এসে রিটার্ন টিকিটটা চালু হলো। আচ্ছা, কথা বলুন তো, বাংলার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কি মেট্রো রেলেও পরিবর্তন হয়েছিল? এর সঙ্গে সত্যি রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনাচক্রে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছিলেন 2011-এ, আর মেট্রোর রিটার্ন টিকিটটা বন্ধ হয়েছিল। এবার মেট্রো রিটার্ন টিকিট আবার রিটার্ন করেছে বামেরা। 26 এই মুহূর্তে শূন্য। এবার বাম নেতারা কেউ কেউ বলতে পারেন বা ভাবতে পারেন, বা কেউ কেউ রসিক বাঙালি তো এই রসিকতাও করতে পারেন যে 2011 রিটার্ন টিকিট যদি রিটার্ন করে তাহলে 2011 সালে যারা গেছে তারাও কি রিটার্ন করতে পারে? এবার এটার কিন্তু আবার অনেক রকম অ্যাঙ্গেল থেকে দেখতে হবে আপনাকে। বামেদের হয়ে আমরা সবাই ভেবে দিচ্ছি এটা ঘটনা, কিন্তু ভাবতে গেলে তো সব দিক মানে ধরে ভাবতে হবে, তাই না? বামেরা রিটার্ন করতে পারে মানে কি, কোথায় ফিরতে পারে? ক্ষমতায়। এবছর এই মুহূর্তে যে সেই সম্ভাবনাটা নেই, এটার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। এই মুহূর্তে তারা শূন্যতে রয়েছে, কিন্তু শূন্য থেকে সংখ্যায় ফেরাটা সে চেষ্টা তো তারা করতেই পারে, সে সম্ভাবনা তো থাকতেই পারে। এবার সেই সংখ্যাটা হবে কি না হলে কতটা হবে সেটা তারা কিভাবে নিজেদের মানুষের সামনে তুলে ধরবেন, কীভাবে সংগঠনকে সাজাবেন, তার উপর নির্ভর করছে। এটা ঘটনাচক্রে একটা কাকতালীয় মিল সে চোখে পড়লো, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এটা ঘটনা। এবার যা যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে মনে হচ্ছে শূন্য থেকে সংখ্যায় ফেরার একটা মরিয়া চেষ্টা এই বামেরা করতে চাইছে। মানে রিটার্ন না হলেও বামেরা একটা টার্ন করতে চায়। নিজেদের যা কিছু রয়ে গেছে তাই একজোট করে এক আধটা আসনে হয়তো খেলাটা ঘুরিয়ে ফেলতে পারবেন বলে তারা মনে করছেন, এবং সেই জন্যেই এতদিন তারা যা যা ভেবেছেন, যেভাবে ভেবেছেন তার বাইরে গিয়ে তারা অন্তত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটাকে আপনাদের বাস্তবসম্মত মনে হবে। তারা কি ঠিক করেছেন জানেন? বিরোধী দলের হেভিওয়েটের বিরুদ্ধে আর হেভিওয়েট প্রার্থী দেবেন না। মানে এটা তো একটা রাজনীতিতে একটা বড় চল রয়েছে। এবার এই লাক্সারিটা, এই বিলাসিতাটা তো সেই দলগুলোর ক্ষেত্রে খাটে যারা এই মুহূর্তে রাজনীতিটা নিয়ন্ত্রণ করছেন। বামেরা তারা মিটিং মিছিল যেখানেই থাকুন, লোকজন যতই দেখা যাক, কিন্তু সংখ্যার বিচারে, ভোটের বিচারে তারা যে পিছিয়ে আছেন এটা তারাও জানেন। আজকে শুভেন্দু অধিকারী বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার দাবি তুলতে পারেন, কিন্তু ওই বিলাসিতা বামেদের সাজে না। তাই জন্য তারা ঠিক করেছেন যেখানে তাদের শক্তি রয়েছে এবং সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে বেশি ভোট রয়েছে এবং তুলনামূলকভাবে একটু বেশি সম্ভাবনা রয়েছে,
সেখানেই তারা হেভিওয়েট মুখ দাঁড় করাবেন বা গ্রহণযোগ্য মুখ দাঁড় করাবেন, যাতে সেই সম্ভাবনাটা আরও বেড়ে যায় এবং তার ফলে তারা যাতে খাতা খুলতে পারে। এবং তার জন্য রাজ্যের সব আসনের ভোটদানের হার বিশ্লেষণ করা হয়েছে, বেশ কয়েকটা আসনকে প্রাথমিকভাবে চিহ্নিতও করা হয়েছে এবং এই নির্দিষ্ট কয়েকটা আসনেই এইবার জোর দেওয়া হবে। এবার এটাকে আর যাই হোক, কী হবে না হবে সে তো পরের কথা, বামেদের ভাবনা আর ভোটারদের মনের ভাবনা আমরা একদম ভাবছি না, কিন্তু এটা যে একটা বাস্তবসম্মত পদক্ষেপ বা দৃষ্টিভঙ্গি সেটাকে অস্বীকার করছি না। গত কয়েক বছরে শুধুই ভরাডুবি, ক্রমেই ফিকে হয়েছে লাল। 26-এর বিধানসভায় শূন্যের গেরো কাটানোই প্রধান টার্গেট। জোটসঙ্গী হিসেবে অন্য কোনো দল থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। নিজেদের পথ মসৃণ করতে প্রাথমিক লক্ষ্য নিয়েছে বামেরা। জেলায় জেলায় নিজেদের ভোট ব্যাংকের সমীক্ষা চালিয়ে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করেছে সিপিএম। বাম ভোটের হার অনুযায়ী 3 শ্রেণীতে আসনগুলিকে ভাগ করা হয়েছে। প্রবল সম্ভাবনাময় আসন, কম সম্ভাবনাময় আসন, লড়াকু আসন। সূত্রের খবর, নিজেদের খাতা খুলতে প্রবল সম্ভাবনাময় আসনগুলিতে মাথা খাটিয়ে প্রার্থী দেওয়ার অঙ্ক কষছে আলিমুদ্দিন। অর্থাৎ প্রতিপক্ষের হেভিওয়েটের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী নয়, বরং প্রবল সম্ভাবনাময় আসনগুলিতে পরিচিত মুখ দাঁড় করিয়ে খাতা খোলার স্ট্র্যাটেজি। পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকেও অপছন্দ করছে, বিজেপিকেও অপছন্দ করছে। তৃণমূলকে পছন্দ না করে একবার বিজেপি, আবার বিজেপিকে পছন্দ না করে একবার তৃণমূল, সবাই দেখতে পাচ্ছে। বামেদের তরুণ ব্রিগেডের পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায়রা। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা হেভিওয়েট নাম। এদের দিয়েই শূন্য মোছার প্রাথমিক পরিকল্পনা শুরু বামেদের অন্দরমহলে। কোথায় প্রার্থী হবেন এরা? 2021-এর বিধানসভা নির্বাচনে 4টি আসনে দ্বিতীয় হয়েছিল সিপিএম। মুর্শিদাবাদের ভগবানগোলায় 21.15% ভোট পায় বামেরা। ডোমকলে 35.57% ভোট বাম ঝুলিতে আসে। জলঙ্গিতে 20.06% ভোট পেয়েছিল বামেরা। দক্ষিণ 24 পরগনার যাদবপুরে বামেরা পেয়েছিল 27.5% ভোট। মালদার মানিকচক ও হরিশ্চন্দ্রপুর বামেদের মাথায় রয়েছে। আমরা ওরকম হেভিওয়েট লাইটওয়েট বিচার করি না। আমাদের দলের সবাই হেভিওয়েট, কেউ চুরি করে। আমাদের লক্ষ্য হচ্ছে এমন সংখ্যার বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়া, যাতে সামনের 5 বছর আমাদেরকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় সরকার চলতে না পারে। হুগলির পান্ডুয়া এবং উত্তর 24 পরগনার কামারহাটিও বামেদের মাথায় রয়েছে। বাংলায় বিজেপিকে মুছে ফেলা প্রয়োজন। সেক্ষেত্রে অন্য যে কোনো রাজনৈতিক দল যদি বিরোধী দলে আসে, তারা আসতেই পারে। বালি, উত্তরপাড়া, দমদম উত্তর, রানীনগর এই এলাকাগুলিতে জনসংযোগে বিশেষভাবে নজর দিচ্ছেন নেতাকর্মীরা। শূন্য মুছতে অপেক্ষাকৃত কম দুর্বল আসনগুলিকেই হাতিয়ার করতে চাইছে আলিমুদ্দিন। দেখুন, বামেদের সাথে আইএসএফ এর জোট সম্ভাবনা নিয়ে তো বিভিন্ন আলোচনা হচ্ছে, এবার তার মধ্যে মিম টিমও জুটে গেছে। কিন্তু শহরের জোটকে গ্রামে নিয়ে যেতে না পারলে যে কোনো লাভই নেই, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন। শহর মানে ওই পার্টির রাজ্য আর জেলা স্তরের নেতারা যেখানে জোটের সিদ্ধান্ত নেন, আর গ্রাম হচ্ছে যেখানে দলের একেবারে নিচু স্তর, যেখানে জোট যত জমাট, ভোট ট্রান্সফার তত ভালো হবে। গ্রাম স্তরে জোট কার্যকর না করলে কিন্তু তা ওই পুরুলিয়ার ওই বাতিস্তম্ভ হয়ে যাবে, জানেন তো। মানবাজারের ডিপিএম হাই স্কুলের মাঠে যেটা হাস্যকরভাবে দাঁড়িয়ে রয়েছে, মাঠ অন্ধকার ছিল, সূর্য ডোবার পর দুষ্কৃতীদের আনাগোনা বাড়ত। এলাকাবাসীর দাবি ছিল আলো চাই। বিজেপির সাংসদ ওখানে, তিনি নিজের তহবিলের টাকায় বাতিস্তম্ভ বসিয়ে দিয়েছেন। বাতিস্তম্ভ তো বসে গেছে, কিন্তু বাতিস্তম্ভ বসলেই তো বাতি জ্বলবে না। বাতি জ্বলতে তো, আলো আসতে তো ইলেকট্রিক লাগবে। এবার ডিপিএম স্কুলের কর্তৃপক্ষ কিছুতেই আলোর কানেকশন দিচ্ছে না। কেন? গ্রামবাসীদের অভিযোগ, ওই ম্যানেজিং কমিটির মাথায় এক তৃণমূল নেতা বসে আছেন, তিনি বিজেপি সাংসদকে ওই বাতিস্তম্ভ এনে আলো ছড়ানোর ক্রেডিট নিতে দিতে চান না, তাই গ্রামবাসীকে অন্ধকারে রেখে দিয়েছেন। আর এদিকে ম্যানেজিং কমিটির সভাপতির দাবি, ইলেকট্রিক বিলের ব্যয় বহন করা স্কুলের পক্ষে সম্ভব নয়, সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হোক। তার মানে আরও এক প্রস্ত খরচ, আরও এক প্রস্ত ফাইল চালাচালি। আর ততদিন কারা ভুগবেন? গ্রামবাসীরা। আর পড়ে থেকে হয়তো বাতিস্তম্ভটা ততদিন নষ্টও হয়ে যেতে পারে।
কিন্তু কার কি এসে যায় তাতে? করদাতাদের টাকা নষ্ট হচ্ছে, গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে, নেতাদের তাতে কি? তারা নিজেরা আলোতে থাকেন আর আমাদের দেখিয়ে দেন কিভাবে আলোকে অন্ধকার দিয়ে ঢেকে রাখা যায়।